যারা সুবিধাভোগী একটি কাঠামো তৈরি করেন এবং সেই কাঠামোর মধ্য থেকে একটি ব্যক্তি স্বার্থ এবং গোষ্ঠী স্বার্থের বিবেচনায় রাষ্ট্রের মধ্যে যারা ক্রিয়াশীল থাকে তাদেরই আসলে সেফ এক্সিট দরকার হয়। যদি হাত মিলিয়ে থাকে অবশ্যই তো সেটি বিপজ্জনক, এবং এইটা আমাদের ভবিষ্যৎ যে রাজনৈতিক কাঠামো তৈরি হবে বাংলাদেশে, সেই রাজনৈতিক কাঠামোর জন্য একটা অশনি সংকেত। মানে ভাবনার জায়গাটাতে একটু হতাশ হয়ে গেলাম। কারণ কি, যে আসলে যে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলির অংশীদারিত্ব এবং সর্বোপরি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ এবং সেই বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার জায়গা, এই জায়গাটাতে এই যে বর্তমান যে সরকার ব্যবস্থা, এই সরকার ব্যবস্থা প্রথমে ভাবছিলাম বোধহয় দুই একটি রাজনৈতিক দল তাদের উপর বিরক্ত বা খুশি করতে পারছে না। এখন এই সরকার ব্যবস্থার সর্বোচ্চ স্টেক হোল্ডার যে পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার, তারপরে একটি রাজনৈতিক দল গড়ে তোলা এবং উপদেষ্টার পদ থেকে রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করা, খোদ সেই নেতৃত্ব বা সেই মানুষও দেখলাম যে এই বর্তমান উপদেষ্টাদের উপর এক ধরনের ক্ষোভ বা হতাশার জায়গা তৈরি করেছে বলে তিনি মনে করছেন। মনে না করলে হয়তোবা তিনি এই কথাটি বলতেন না। আমি একভাবে বুঝতে চাই যে এই উপদেষ্টা বৃন্দ যারা কমিটমেন্টের জায়গা জনগণের কাছে, এবং কমিটমেন্টের জায়গাটা কিন্তু খুব পরিষ্কার, যে কারণে শেখ হাসিনাকে অর্থাৎ একজন ফ্যাসিস্ট শাসককে বিদায় নিতে হয়েছে, আসলে সেফ এক্সিট কাদের দরকার হয়? যারা জনগণের সাথে প্রতারণা করেন, যারা ন্যায্যতা ফিরিয়ে দেবার যে কাঠামো, সেই কাঠামোটা যারা সক্রিয়ভাবে ফাংশন করতে চান না, যারা সুবিধাভোগী একটি কাঠামো তৈরি করেন এবং সেই কাঠামোর মধ্য থেকে একটি ব্যক্তি স্বার্থ এবং গোষ্ঠী স্বার্থের বিবেচনায় রাষ্ট্রের মধ্যে যারা ক্রিয়াশীল থাকে তাদেরই আসলে সেফ এক্সিট দরকার হয়। এখন এই প্রশ্নটি উত্থাপনের মধ্য দিয়ে আমার ভেতরে একটি চিন্তার জায়গা তৈরি হয়েছে, তাহলে কি এই ইন্টিরিম গভর্নমেন্ট যে দীর্ঘ স্বৈরাচারী শাসন ব্যবস্থার পরে যে সরকার ব্যবস্থা, এই সরকার ব্যবস্থার মধ্যেও তাহলে গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ, নির্দিষ্ট দলীয় স্বার্থ চরিতার্থ করার কোনো এজেন্ডা কি এদের ভিতরে চলে এসেছে? আমি জানি না, কিন্তু নাহিদ ইসলামের যে বয়ান, এই বয়ানের মধ্য দিয়ে আমার উপলব্ধি, এটা আমার দলের উপলব্ধিও না, যে তাহলে কি তারা নির্দিষ্ট কোনো গোষ্ঠী স্বার্থ বিবেচনা করছেন কিনা, এই প্রশ্নটি কিন্তু সাধারণ মানুষের কাছে আসবে। কারণ নির্দিষ্ট গোষ্ঠী মানে আপনি কোন গোষ্ঠীকে না, এটা আমি ঠিক আপনাকে ক্লারিফাই করতে পারবো না এই মুহূর্তে, কিন্তু এই প্রশ্নটি আমার ভেতরে এসেছে যে নাহিদ ইসলাম নিঃসন্দেহে এই আন্দোলনে তাদের যে নেতৃত্বের জায়গাটি স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং ৮ দফা থেকে ১ দফায় আসা এবং ৫ই আগস্ট যে সংগঠিত হওয়া, আমি নিঃসন্দেহে এই যে ছাত্রদের যে স্পিরিট, এই স্পিরিটের সাথেই আমি আমার চেতনার জায়গাটি ধারণ করি। এবং আপনি খেয়াল করবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বিবিসিতে যে সাক্ষাৎকারটি দিয়েছেন, সেইখানেও কিন্তু তিনি এই যে নতুন রাজনৈতিক সংগঠনকে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং তাদের রাজনৈতিক এবং রাজনীতি করবার যে জায়গাটি সেটি যেন সুপ্রতিষ্ঠিত হয় সেই বিষয়ে তিনি আশা প্রকাশ করেছেন। এই বিষয়টি আমার কাছে অত্যন্ত পজিটিভ মনে হয়েছে, কারণ নতুনদেরকে আসলে রাজনীতি করবার সুযোগ সৃষ্টি করে দেওয়া এটা প্রয়োজন আছে। তো সুতরাং এই মুহূর্তে সরকারের আপনি অনেক কথা বলেন, শিক্ষকতা করেন, আপনি ছাত্র পড়ান, আপনি অনেক কিছুই বলছেন, আসলে ঘটনাটা পরিষ্কার হচ্ছে না আসলে অন্তরে কি আছে। আমরা যেটি আজকে রেখেছি অন্তর্বর্তী সরকারের অন্তরে কি আছে, আপনি কি বুঝতে পারছেন কিনা আমাদেরকে একটু ব্যাখ্যা করতে পারবেন? আসলে অন্তরের কথা তো বলা যায় না, তাহলে তো আমি ওইটা কি বলে গণনাকারী মানে ভবিষ্যৎ, হ্যাঁ অন্তর্যামী হয়ে যেতাম। আসলে সেইটা সুযোগ তো আমার নাই। আমি ধারণাপ্রসূত কিছু কথা বলতে পারি যে আসলে এই সরকারের সর্বোচ্চ স্টেক হোল্ডার বা আমরা জানতাম যে একটা জিনিস, জি জনাব সঞ্জয় দে রিপন, একটা জিনিস হচ্ছে গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনার সাথে ৫ জন উপদেষ্টার হাত মিলিয়েছেন বা যোগাযোগ আছে। আমি কোনো কিছুই উড়িয়ে দিতে পারি না। আসলে কেন পারি না, কারণ উপদেষ্টাদের আসার পরে কিছু কিছু উপদেষ্টারা এমনভাবে
উপদেষ্টা বা তারা কর্মকাণ্ড পরিচালনা করতে শুরু করলেন, মনে হচ্ছিল যেন তাদের সীমাহীন দায়িত্ব। জি, আপনি কি এটা কি মনে করছেন না যে এটি একটি বিপজ্জনক কারণ হতে পারে? সামনে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, এই 5 জন উপদেষ্টা শেখ হাসিনার পতিত সরকারের সাথে হাত মিলিয়েছে, আপনি কি মনে করছেন? আসলে যদি হাত মিলিয়ে থাকে অবশ্যই তো সেটি বিপজ্জনক, এবং এইটা আমাদের ভবিষ্যৎ যে রাজনৈতিক কাঠামো তৈরি হবে বাংলাদেশে, সেই রাজনৈতিক কাঠামোর জন্য একটা অশনি সংকেত যদি হাত মিলিয়ে থাকে। কেননা যে বয়ানের, যে লাশের উপর, যে রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার কাঠামো, আপনি দেখেন রাশেদ খান বলছেন, নাহিদ ইসলাম বলছেন, অন্যতম গণ অভ্যুত্থানের অন্যতম নেতা, এখানে অ্যাডভোকেট হুমায়রা নূরও বলছেন, আপনারা কেন তারপরেও যদি কিন্তুর মধ্যে যাচ্ছেন? না, যদি কিন্তুর মধ্যে যাচ্ছি ওই যে একটা কারণ, যে আমি তো সরাসরি রাজনীতিবিদ না, যার কারণে আমাদেরকে যদি বা কিন্তুর মধ্যে এবং ধারণা প্রসূত জ্ঞানের মধ্যেই থাকতে হবে। কিছুটা বিশ্লেষণধর্মী আলোচনা বা চিন্তার জায়গায় আমরা সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু সেইটা এই 30 মিনিটের টক শোতে একটি সিদ্ধান্ত দিয়ে দেওয়া সেটা মনে হয় উচিত হবে না।